শুরু করছি মেধাবীর সুপারনোভা অ্যাপের বার্ষিক পরীক্ষার ১ মাসের ক্র্যাশ কোর্সের সপ্তম শ্রেণীর গণিত ক্লাস। আজকের ক্লাসে আমরা অধ্যায় ৮ চলো বৃত্ত চিনি এবং অধ্যায় ৯ বীজগাণিতিক রাশির উৎপাদক, গসাগু ও লসাগু এই দুটি অধ্যায়ের শর্ট ওভারভিউ দেখব এবং পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসতে পারে এবং কিছু অনুশীলনীর সমাধান দেখব। সম্পূর্ণ ক্লাস শেষ হলে তোমাদের যে কোনো কনফিউশন অথবা যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের ফেসবুক পেজে মেসেজ পাঠাতে পারো অথবা আমাদের হটলাইন নম্বরে কল করলেও তোমাদেরকে তোমাদের সমাধান দিয়ে দেওয়া হবে। প্রথমে চলো বৃত্ত কাকে বলে তা দেখি। একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা ঘুরে আসে তাকে বৃত্ত বলে। অর্থাৎ এটি একটি বৃত্ত। এটি যদি একটি নির্দিষ্ট বিন্দু হয়, এই বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা ঘুরে আসে, অর্থাৎ এখান থেকে প্রতিটি বিন্দুর দূরত্ব একই হবে, তাহলে তা বৃত্ত। বৃত্তের কোনো শীর্ষবিন্দু থাকে না। এর ব্যাখ্যা আমরা দেখব। চলো এর ব্যাখ্যাটা একটু জেনে নেই। আমরা জানি ত্রিভুজের ৩টি ও চতুর্ভুজের ৪টি শীর্ষবিন্দু থাকে, তাই না? এভাবে পঞ্চভুজের ৫টি, ষড়ভুজের ৬টি ইত্যাদি। অর্থাৎ বহুভুজের বাহুর সংখ্যা যত হবে তার শীর্ষবিন্দুর সংখ্যা ঠিক ততই হবে। এখন চিন্তা করো, কোনো বহুভুজের বাহুর সংখ্যা যদি অনেকগুলো হয়, কোনো বহুভুজের বাহুর সংখ্যা অসীম হলে তার শীর্ষবিন্দুর সংখ্যাও অসীম হবে। তখন বহুভুজটির বাহুগুলো একটি আবদ্ধ বক্ররেখা বা বৃত্তে পরিণত হয়। পেন্সিল কম্পাস ব্যবহার করে আমরা নিখুঁতভাবে বৃত্ত অঙ্কন করতে পারি। তোমার কম্পাসের কাঁটাটি একটি কাগজের উপর চেপে ধরো, তারপর অপর প্রান্তে সংযুক্ত পেন্সিলটি কাগজের উপর চারদিকে ঘুরিয়ে আনলেই একটি বৃত্ত আঁকা হয়ে যাবে। তুমি কাগজের উপর যে বিন্দুতে কম্পাসের কাঁটাটি চেপে ধরেছ, সেই বিন্দুটি হবে বৃত্তটির কেন্দ্র। এখন আমরা বৃত্তের বিভিন্ন অংশ সম্পর্কে জানব, যেমন ধরো কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ, জ্যা, বৃত্তচাপ এবং পরিধি। আমাদের মেধাবী সুপারনোভা অ্যাপে একটি অ্যানিমেশন ভিডিও দেখি। তাহলে এখানে ও বিন্দুটি বৃত্তের কেন্দ্র হবে, আর যে বক্ররেখাটি বৃত্তটিকে আবদ্ধ করে রেখেছে তাকে বলা হয় পরিধি। অর্থাৎ বৃত্তের বক্ররেখার সম্পূর্ণ দৈর্ঘ্যকে বৃত্তের পরিধি বলা হয়। এবার চলো আমরা একটা স্কেলের সাহায্যে কেন্দ্র থেকে বৃত্তের বক্ররেখা পর্যন্ত কয়েকটি রেখাংশ আঁকি। এই রেখাংশগুলোর দৈর্ঘ্য মেপে দেখলে সবগুলোর মান একই পাবে। এই প্রত্যেকটি হলো তোমার আঁকা বৃত্তটির ব্যাসার্ধ। সুতরাং আমরা বলতে পারি বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলা হয় এবং কোনো বৃত্তের সকল ব্যাসার্ধই পরস্পর সমান। এবার আমরা বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটি রেখাংশ আঁকি। এটি হলো বৃত্তের জ্যা। জ্যাটি বৃত্তটিকে দুইটি ভাগে বিভক্ত করেছে। এই ভাগগুলোকে বলা হয় চাপ। এখন আমরা যদি বৃত্তের কেন্দ্র বরাবর একটি জ্যা আঁকি, তাহলে আমরা পাবো বৃত্তটির ব্যাস। অর্থাৎ বৃত্তের জ্যা কেন্দ্রগামী হলে তাকে বৃত্তের ব্যাস বলা হয়। ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা। এই ব্যাস দ্বারা বিভক্ত চাপগুলো এক একটি অর্ধবৃত্ত। তাহলে তোমরা বৃত্তের জ্যা কি এবং বৃত্তের ব্যাস কি তা বুঝতে পেরেছ। যেই বৃত্তের জ্যা কেন্দ্রগামী তাই হলো ব্যাস, আর এই ব্যাস বৃত্তের সবচেয়ে বড় জ্যা। একটু আগে তোমরা ব্যাসার্ধ সম্পর্কে জেনেছ। কেন্দ্র থেকে যে দূরত্ব সমান তাই হলো ব্যাসার্ধ, আর ব্যাসার্ধের দ্বিগুণ হলো ব্যাস। অর্থাৎ এটি যদি একটি বৃত্তের ব্যাস হয়, এর অর্ধেক হবে ব্যাসার্ধ।
বৃত্তের ব্যাসকে প্রকাশ করা হয় ডি দিয়ে আর ব্যাসার্ধকে প্রকাশ করা হয় আর দিয়ে। তাহলে আমরা লিখতে পারি ডি সমান 2r। একটি তথ্য মনে রাখবে, বৃত্তের ব্যাসকে পাই দ্বারা গুণ করলে বৃত্তের পরিধি পাওয়া যায়। অর্থাৎ বৃত্তের পরিধি সমান ব্যাস যদি ডি হয় ইন্টু পাই। আর একটু আগে আমরা জেনেছি ডি সমান 2r। তাহলে আমরা লিখতে পারি বৃত্তের পরিধি সমান 2 ইন্টু পাই ইন্টু আর। এই সূত্র দিয়ে তুমি যে কোনো বৃত্তের পরিধির মান বের করতে পারবে। তাহলে তোমরা বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র জেনেছ। এখন তোমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানবে। বৃত্তের ক্ষেত্রফল সমান পাই ইন্টু আর স্কয়ার। এখানে আর হলো বৃত্তের ব্যাসার্ধ আর পায়ের মান 3.14 অথবা 22/7। এই মানটি সবসময় মনে রাখতে হয়, পায়ের মান সবসময় এটিই থাকে। তাহলে পায়ের সাথে বৃত্তের ব্যাসার্ধের স্কয়ার গুণ করলে বৃত্তের ক্ষেত্রফল পাওয়া যাবে। বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে বইয়ে যে উদাহরণগুলো আছে এর একটি ভিডিও আমাদের অ্যাপে পেয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিভাবে এই ক্ষেত্রফল নির্ণয় করা হয়েছে তা বুঝতে পারবে। বইয়ে দেখতে পাচ্ছ, একটু আগে আমি বলেছি বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার, আর এর একক হলো বর্গ একক। এখন আমরা বইয়ের অনুশীলনীতে চলে আসি। বইয়ের অনুশীলনীতে থাকা কয়েকটি অঙ্ক আমি তোমাদের আজকে সমাধান করে দিব, আর বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই চেষ্টা করবে। যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা আমাদের জানিয়ে দিবে ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে। আমরা চেষ্টা করব তোমাদেরকে সাথে সাথে সমাধান দিয়ে দেওয়ার। তাহলে আমরা এই 3 নম্বর অঙ্কটা দেখি। পাশের চিত্রে দুটি সমকেন্দ্রিক বৃত্ত প্রদর্শিত আছে। এই চিত্রটি, এখানে ও এ বি সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল 18 বর্গমিটার। বৃত্তের মধ্যে দেখতে পাচ্ছ ও এ বি একটি সমকোণী ত্রিভুজ আছে। সমকোণী ত্রিভুজের এই কোণের মান 90 ডিগ্রি। বলা হয়েছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 18 বর্গমিটার। এখন আসো প্রশ্ন দেখি। ছোট বৃত্তটির পরিধি নির্ণয় করো। এখানে দুটি বৃত্ত আছে, এটি একটি বৃত্ত, এটি একটি বৃত্ত। ছোট বৃত্তটির পরিধি নির্ণয় করতে, তাহলে চলো আমরা সমাধান দেখি। আমাদের প্রশ্নে দেওয়া ছিল সমকোণী ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল 18 বর্গ সেন্টিমিটার। চিত্রে দুটি বৃত্ত ছিল আর ও বিন্দুটি দুটি বৃত্তেরই কেন্দ্র। আমরা এখানে চিত্রটি একটু এঁকে দেখি। এই চিত্রের বৃত্ত দুটির কেন্দ্র ও। তাহলে আমরা বলতে পারি ও এ সমান ও বি, দুটি বৃত্তের ব্যাসার্ধ। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ও এ ইন্টু ও বি, একক হবে বর্গ সেন্টিমিটার। তাহলে প্রশ্নে বলা আছে এই ও এ বি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান 18 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি 18 সমান হাফ ইন্টু ও এ ইন্টু ও বি অথবা ও এ। এখানে ও এ আর ও বি যেহেতু সমান তাই ও বির জায়গায় আমরা ও এ লিখতে পারি। এখন সমীকরণের এই সাইডে হাফ আছে, যা অপর পাশে আসলে গুণ হয়ে যাবে, 2 গুণ হবে। তার মানে 18 গুণ 2 সমান 36 হবে। আর ও এ মিলে হবে ও স্কয়ার। তাহলে ও এ সমান পেলাম √36, আর √36 সমান 6।
তাহলে ও এর সমান পেলাম 6 সেন্টিমিটার। যেহেতু বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্র থেকে সবসময় সমান যে কোনো দিকেই, তাই এখন আমরা ও এর মান পেয়েছি। তার মানে ও এ এবং ও বি যেহেতু সমান, তাই এই দুটির মান 6। আর ক্ষেত্রফল পেয়েছিলাম 18। এখন আমরা আমাদের প্রথম প্রশ্নের উত্তর বের করব। ছোট বৃত্তের পরিধি। আমরা বলেছিলাম বৃত্তের পরিধি সূত্র 2 × পাই × r। এখানে আমরা পায়ের মান বলেছিলাম সবসময় 3.14। আর হলো ব্যাসার্ধ, যা আমরা একটু আগেই বের করেছি। তাহলে মান বসালে আমরা বৃত্তের পরিধি পেয়ে যাব 2 × পাই × বৃত্তের ব্যাসার্ধ OA সমান 2 × 3.14 × 6। অ্যান্সার এসেছে 37.68 সেন্টিমিটার। এখন আমরা দ্বিতীয় প্রশ্নে যাব। বড় বৃত্তের পরিধি নির্ণয় করতে হবে। প্রথমে তুমি চিত্র খেয়াল করো। এখানে একটু আগে আমরা বের করেছিলাম OB সমান 6, আর প্রশ্নে দেয়া আছে এইটুকু অংশের মান হলো 2। তাহলে 6 + 2 করলে আমরা এই সম্পূর্ণ ব্যাসার্ধের মান পাচ্ছি, যা হলো 8। এখন আমরা সমাধান করি। তাহলে আমরা বৃহত্তর বা বড় বৃত্তের ব্যাস পেয়েছিলাম 6 + 2 সমান 8। আর আমরা জানি বৃত্তের পরিধি সমান 2 পাই r। r এর মান এখন পেয়েছি 8 সমান অ্যান্সার আসে 50.24 সেন্টিমিটার। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে ছোট বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান পাই r²। এখানে চিত্র ছিল ঠিক এরকম ও এ বি। তাহলে ছোট বৃত্তের ব্যাসার্ধ ছিল OA অথবা OB, আর এদের মান পেয়েছিলাম 6। তাই পাই × OA² বা r² সমান হয় 3.14 × 6² সমান 113.04 বর্গ সেন্টিমিটার। একইভাবে 4 নম্বরের প্রশ্ন করা হয়েছে বৃহৎ বৃত্তের ক্ষেত্রফল অর্থাৎ বড় বৃত্তের ক্ষেত্রফল। বড় বৃত্তের ব্যাসার্ধ পেয়েছিলাম 8, 6 + 2 করে। তাহলে একইভাবে পাই r², এই r এর মান হচ্ছে 8, তাই 8² সমান আসে 200.96 বর্গ সেন্টিমিটার। বই গেলে সবার শেষের প্রশ্ন দেখবে চিত্রে থাকা সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। প্রথমে আমরা বড় বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব, তারপর ছোট বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব, যা আমরা আগেই করেছি, বড় বৃত্তের ক্ষেত্রফল এবং ছোট বৃত্তের ক্ষেত্রফল। তারপর বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি ছোট বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করি, তখন সবুজ অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক এভাবে অ্যান্সার আসে 87.92 বর্গ সেন্টিমিটার। তাহলে আমি তোমাদের এই 3 নম্বরের প্রতিটি প্রশ্নের উত্তর বা সমাধান দেখিয়ে দিয়েছি। এখন আমরা আরেকটি অঙ্ক দেখব, এই 9 নম্বর অঙ্ক। প্রশ্নে বলা হয়েছে রুমাল, ন্যাপকিন, কুশন বা যে কোনো কাপড়ের বিভিন্ন রকমের সুতা দিয়ে নকশা তৈরি করা নিতুর পছন্দের একটি কাজ। লেখাপড়ার পাশাপাশি সে অবসর সময়ে সুই সুতা দিয়ে বিভিন্ন নকশা তৈরি করে। নিতু যে বৃত্তাকৃতি চাকতিটি ব্যবহার করে তার ব্যাসার্ধ 15 সেন্টিমিটার। প্রশ্নে বলা হয়েছে চাকতিটির পরিধি নির্ণয় করতে, তারপর চাকতির ভেতরের কাপড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে। যেহেতু আমাদের দেয়া আছে চাকতির ব্যাসার্ধ r সমান 15, এখন আমরা সমাধান করব।
দেয়া আছে বৃত্তাকৃতি চাকতির ব্যাসার্ধ 15 সেন্টিমিটার। প্রথম প্রশ্ন ছিল চাকতিটির পরিধি কি হবে। আমরা জানি পরিধির সূত্র সমান 2 × পাই × r। যেহেতু ব্যাসার্ধের মান আমাদের দেয়া আছে, তাহলে এখানে হবে 2 × পাই × 15 সমান সমান হয় 94.2 সেন্টিমিটার। খুব সহজেই এই অঙ্কগুলোর সমাধান করা যায়। এখন আমরা তার পরের প্রশ্নের উত্তর দেখব। বলেছিল বৃত্তাকৃতি চাকতির কাপড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান পাই r স্কয়ার বা ব্যাসার্ধ স্কয়ার, সমান হয় r এর মান প্রশ্নে যেহেতু দেয়া আছে তাই আমরা এখানে বসাবো 15 স্কয়ার। পাই × 15 স্কয়ারের অ্যান্সার আসে 706.5 বর্গ সেন্টিমিটার। এখন আসো এই সম্পূর্ণ অধ্যায়ের উপর কয়েকটি এমসিকিউ দেখি এবং এর উত্তরগুলোও বলে দেই। এখানে পরীক্ষায় আসতে পারে এমন কিছু প্রশ্ন দেয়া হয়েছে এবং এর উত্তরও দিয়ে দেওয়া হয়েছে। চলো আমরা এগুলো একটু পড়ে দেখি। সাইকেলের চাকা একবার ঘুরলে একটি ব্যাসের কত গুণ দূরত্ব অতিক্রম করে? ধরো একটি সাইকেলের চাকা একবার ঘোরার পর একটি ব্যাসের কত গুণ দূরত্ব অতিক্রম করে? এর অ্যান্সার হবে পাই। দ্বিতীয় প্রশ্ন, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? এখানে একটি ভুল আছে, এটি হবে পাই r স্কয়ার। এখন আসি তৃতীয় প্রশ্নে, বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে কি বলা হয়? একটা বৃত্তকে যদি আমরা সোজা করে একটা স্কেলে ঘুরাই, তাহলে ধরো ঘোরানোর সম্পূর্ণ বৃত্তটিকে ঘোরানোর পর এতটুকু তার দৈর্ঘ্য পেয়েছি, এই দৈর্ঘ্যকে বলা হয় বৃত্তের পরিধি। একটি সরল রেখা সর্বোচ্চ কয়টি বিন্দুতে একটি বৃত্তকে ছেদ করতে পারে? এর অ্যান্সার হবে 2টি। অর্থাৎ একটি বৃত্ততে একটি সরল রেখা অঙ্কন করলে সর্বোচ্চ কয়টি বিন্দু বৃত্তকে ছেদ করে? 1টি, 2টি। তুমি যেভাবেই আঁকো 2টি বিন্দুতে ছেদ করবে। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বের দ্বিগুণকে কি বলা হয়? অর্থাৎ এই বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই দূরত্বের দ্বিগুণকে আমরা বলবো ব্যাস, আর অর্ধেককে বলবো ব্যাসার্ধ। এরকম আরো অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন এই অধ্যায় থেকে আসতে পারে, তাই সম্পূর্ণ অধ্যায়টি অবশ্যই ভালোমতো শেষ করবে। আর আমাদের মেধাবী সুপারনোভা অ্যাপে প্রতিটি টপিক রিলেটেড অনেকগুলো ভিডিও পাবে, অ্যানিমেশন ভিডিও। এই অ্যানিমেশন ভিডিওর শেষেও 5টি করে প্রশ্ন থাকে, যার অ্যান্সার করে তুমি তোমার কনসেপ্ট আরও ক্লিয়ার করতে পারবে। আমাদের মেধাবী সুপারনোভা অ্যাপে একটু ঘুরে আসি। এখানে দেখছো প্রতিটি অধ্যায়ে রয়েছে। আমরা আজকের অধ্যায়ে যাই, চলো বৃত্তচিহ্ন অধ্যায়ে। এখানে প্রতিটি টপিক রিলেটেড সার সংক্ষেপ দেখতে পাচ্ছ এবং ভিডিও এখানে আছে। তারপর পুরো অধ্যায়ে গেলে তুমি এই অধ্যায়ের একটি পিডিএফ পাবে, সম্পূর্ণ বইয়ের পিডিএফ। সম্পূর্ণ বই তুমি এখানেও দেখে নিতে পারো। তাছাড়া টিউটোরিয়ালে ক্লিক করলে এই সম্পূর্ণ অধ্যায়ে যে কয়টি ভিডিও আছে অ্যানিমেশন ভিডিও, সেই সবগুলো এখানেই পাবে। এখন শুরু করব অধ্যায় 9, বীজগাণিতিক রাশির উৎপাদক, গসাগু ও লসাগু। প্রথমে আমরা কিভাবে কোনো সংখ্যার উৎপাদক নির্ণয় করতে হয় তা দেখব। যেমন ধরো 12, 1-এর সাথে 12 গুণ করলেও 12 হয়, আবার 2-এর সাথে 6 গুণ করলে 12 হয়, 3-এর সাথে 4 গুণ করলেও 12 হয়। তাহলে এখানে 12 এর উৎপাদক হবে 1, 2, 3, 4, 6,
12। অর্থাৎ যে সংখ্যাগুলোকে গুণ করার পর 12 পাওয়া গেছে সেই সবগুলো সংখ্যাই 12 এর উৎপাদক হবে। একইভাবে 15 এর উৎপাদক কি কি হতে পারে? 1 আর 15 গুণ করলে 15 হয়। তারপর 3 আর 5 গুণ করলেও 15 হয়। তাহলে 15 এর উৎপাদক হবে 1, 3, 5 আর 15 নিজেই। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, সবগুলো সংখ্যায় 1 আর সেই সংখ্যাটি নিজেই তার উৎপাদক হয়। তাহলে আমরা বলতে পারি যে কোনো সংখ্যার দুটি উৎপাদক সবসময় নির্দিষ্ট, তা হলো 1 আর সেই সংখ্যাটি নিজেই। এখন ধরো তোমাকে বলা হয়েছে এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 12, এর দৈর্ঘ্য বলা হয়েছে 4 এবং প্রস্থ বলা হয়েছে 3। তাহলে তুমি খুব সহজেই বলতে পারবে তাহলে 12 এর উৎপাদক দুটি হলো 3 আর 4, কারণ 3 আর 4 এর গুণফল অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল হলো ক্ষেত্রফল 12। এখন যদি বলা হয় এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে x মিটার, তাহলে আগের দৈর্ঘ্য আর এখনের দৈর্ঘ্য যোগ করার পর হয় দৈর্ঘ্য সমান 4 যোগ x মিটার। প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছিল 4, প্রস্থ ছিল 3, আর 4 আর 3 এর গুণফল হলো 12, যা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন আমরা শুধুমাত্র এই অংশের ক্ষেত্রফল দেখব। এখানে প্রস্থ সমান 3 আর নতুন দৈর্ঘ্য সমান x, তাহলে 3 ইন্টু x হলো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। 3 ইন্টু x সমান হয় 3x। তাহলে আমরা সম্পূর্ণ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল পেলাম 12, যা আগের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, যোগ 3x, যা নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। নতুন দৈর্ঘ্য পেয়েছি 4 প্লাস x, আর প্রস্থ ছিল 3। তাহলে তুমি নিশ্চয়ই বলতে পারো এই রাশিটির উৎপাদক দুটি হবে 4 প্লাস x আর 3, কারণ দৈর্ঘ্য আর প্রস্থের গুণফলই হলো এই রাশিটি এসেছে, তাই এই দুটি রাশি এই রাশির দুটি উৎপাদক। একটু আগে তোমাদেরকে আমি এই উদাহরণটি দেখিয়েছি। এই উদাহরণের সমাধান তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে। বইয়ে তোমরা খেয়াল করবে কাগজ কাটার মাধ্যমে উৎপাদক নির্ণয় দেখানো হয়েছে। আমাদের মেধাবী সুপারনোভা অ্যাপ থেকে এই নিয়মের একটি ভিডিও দেখে নিই। প্রথমে দেখতে পাচ্ছ এই অধ্যায়ের টপিক রিলেটেড কিছু সামারি বা সারসংক্ষেপ আছে। উৎপাদক কি তার একটি ব্যাখ্যা আছে, তোমরা পড়ে নিবে। এখন আমরা ভিডিও দেখব। আমরা এখন কাগজ কাটা কাজের মাধ্যমে x² + 3x + 2 এর উৎপাদক নির্ণয় করব। প্রথম ধাপ, প্রথমে কাগজগুলো কেটে নিয়ে রং করি। +1 এর জন্য সবুজ বর্গ, +x এর জন্য নীল আয়ত এবং x² এর জন্য গোলাপি বর্গ নেই। ধাপ 2, x² + 3x + 2 এর উৎপাদক নির্ণয়ের প্রয়োজনীয় কাগজগুলো হলো x² এর জন্য একটি গোলাপি বর্গ, 3x এর জন্য 3টি নীল আয়ত এবং +2 এর জন্য 2টি সবুজ বর্গ। ধাপ 3, এই কাগজের টুকরোগুলো নিয়ে উৎপাদক অনুসারে বিভিন্নভাবে সাজানোর চেষ্টা করি যেন একটি আয়তাকার আকৃতি গঠিত হয়। ধাপ 4, এখন আমরা আমাদের কাগজের টুকরোগুলো দিয়ে একটি আয়ত তৈরি করে ফেললাম। এখানে দেখা যাচ্ছে আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য বরাবর একটি নীল আয়ত ও 2টি সবুজ বর্গ আছে। নীল আয়ত সমান x, 2টি সবুজ বর্গ সমান 1 + 1 সমান 2, সুতরাং দৈর্ঘ্য হবে x + 2।
আবার প্রস্থ বরাবর একটি নীল আয়ত ও একটি সবুজ বর্গ আছে। সুতরাং প্রস্থ সমান x+1। এবার আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের মাধ্যমে এর ক্ষেত্রফল বের করি। দৈর্ঘ্য x+2 এবং প্রস্থ x+1 গুণ করলে এর ক্ষেত্রফল পাওয়া যায় x+2 × x+1 সমান x² + 3x + 2। ধাপ 5, ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থই এর উৎপাদক নির্দেশ করবে। কাজেই x² + 3x + 2 এর উৎপাদক হলো x+1 এবং x+2। এভাবে আমরা যে কোনো বীজগণিতীয় রাশির উৎপাদক নির্ণয় করতে পারবো। বইয়ে তোমরা আরো কয়েকটি উদাহরণ দেখবে যেখানে কাগজ কাটার মাধ্যমে উৎপাদক নির্ণয় করা শেখানো হয়েছে যে কোনো বীজগাণিতিক রাশি ব্যবহার করে। এখন আমরা এই বীজগাণিতিক রাশিটির উৎপাদক নির্ণয় করব। একটু আগে আমরা যেভাবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ধরে দৈর্ঘ্য আর প্রস্থ বের করে উৎপাদক নির্ণয় করেছি, তাছাড়া অন্য একটি নিয়মে দেখাই। এখানে এই রাশিটিকে যদি আমি এইভাবে লিখি 5a² b² - 9a⁴ কে আমি ভেঙে লিখলাম a² × a² × b²। এরপর আমরা দেখব এই দুটি রাশির মধ্যে কি কি কমন নেওয়া যায়। দেখতে পাচ্ছি এখানেও a² b² আছে এবং এখানেও a² b² আছে। তাহলে আমি যদি a² আর b² কমন নিয়ে নেই, তাহলে প্রথম রাশিতে থাকে শুধু 5 আর পরের রাশিতে থাকে শুধু 9a²। তাহলে আমরা বলতে পারি a² b² আর 5 - 9a² এই দুটি রাশি হলো এই বীজগাণিতিক রাশির দুটি উৎপাদক। এখন আমরা এই রাশিটির সাধারণ নিয়মে কিভাবে উৎপাদক নির্ণয় করতে হয় তা দেখব। x² - 3x + 2। এরকম রাশিতে সবার আগে আমরা মিডল টার্ম করি। মিডল টার্ম করতে হয় মধ্যবর্তী রাশিকে ভেঙে। এর একটি নিয়ম আছে, তা হলো ধরো এখানে আছে 3x। এই 3x কে এমন দুটি সংখ্যা দিয়ে ভাঙতে হয় যেন সংখ্যা দুটি ধরো আমি ধরলাম a আর b। তাহলে এই মধ্যবর্তী রাশিকে এমন দুটি সংখ্যায় ভাঙতে হয় যেন সংখ্যা দুটির যোগফল সমান মধ্যবর্তী সংখ্যাটাই হয় বা রাশিটি হয়, আর সংখ্যা দুটির গুণফল সমান রাশির শেষ অঙ্কের সমান হয়, অর্থাৎ এখানে 2। আরেকটু ক্লিয়ার করে বলি, ধরো 3x এর আগে এখানে মাইনাস আছে, তাই আমরা মাইনাসটাও নিব। তাহলে আমাদের এখন 3x কে এমনভাবে ভাঙতে হবে, এমন দুটি সংখ্যা ব্যবহার করে ভাঙতে হবে যেন সংখ্যা দুটির যোগফল -3x হয় আর সংখ্যা দুটির গুণফল সমান এই শেষ সংখ্যা যা আছে 2, গুণফল সমান যেন 2 হয়। আমরা জানি 2x + x সমান 3x হয়, কিন্তু আমাদের লাগবে -3x। এখন যদি আমি 2 এর আগে মাইনাস দেই, তখন আমাদের হয়ে যায় -x, যা হবে না। কিন্তু আমি যদি 2x - x করি, তাহলে মাইনাস আর মাইনাসে যোগ হয়ে হয় 3x আর সাইন বসবে মাইনাস। তাহলে আমরা -2x আর -x এর যোগফল পেয়েছি আমাদের মধ্যবর্তী রাশিটি। পরের শর্ত মিলাতে হবে, এই রাশি দুটির বা এই সংখ্যা দুটির গুণফল সমান হতে হবে 2। তুমি দেখো 2x × x, এখানে x এর আগে আছে 1। আমি বলেছিলাম সংখ্যা দুটির গুণফল হতে হবে, তাহলে 2 আর 1 এর গুণফল সমান 2, যা মিলেছে। তাহলে আমরা -2x - x ব্যবহার করে মিডল টার্ম করতে পারবো। ঠিক এভাবে x² -
2x মাইনাস এক্স প্লাস 2। তারপরের ধাপ হলো মিডল টার্ম করার পরের ধাপে আমাদের কমন নিতে হয়। প্রথমে আমরা এই দুটি রাশি থেকে কি কমন যায় দেখব। এখানেও x আছে আর এখানেও x আছে, তাহলে আমরা x কমন নিলাম। প্রথম রাশিতে থাকে আর x, আর পরের রাশিতে বাকি থাকে 2। তারপর -1 কমন নিলাম এই দুটি রাশি থেকে। -1 কমন নিলে এখানেও হয় x - 2। এখন এখান থেকে আবার প্রথম রাশি থেকে x - 2 এবং দ্বিতীয় রাশি থেকেও x - 2 কমন নেওয়া যাবে। তাহলে আমরা x - 2 উভয় রাশি থেকে কমন নেওয়ার পর বাকি থাকে এখানে x আর এখানে -1। তাহলে এই বীজগাণিতিক রাশির উৎপাদক দুটি হলো x - 2 আর x - 1। এখন আমরা আরেকটি উদাহরণ দেখব। x স্কয়ার - 4x প্লাস 4 এই বীজগাণিতিক রাশির উৎপাদক নির্ণয় করব। আমরা একটি সূত্র জানি, a - b হোল স্কয়ার সমান a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা এই বীজগাণিতিক রাশিকে এই সূত্রের মতো লেখার চেষ্টা করব। x স্কয়ার সমান a ধরে 2ab সমান 4x কে কিভাবে 2ab বানাবো তা দেখো। 4x কে যদি আমরা লিখি 2 ইন্টু x ইন্টু 2 তাহলেও 4x হয়। তাহলে আমরা এভাবে লিখলাম, এখানে সূত্রের মতো a হবে x আর b হবে 2। তারপর আছে 4। আমরা জানি 4 সমান 2 স্কয়ার, তাহলে 4 এর বদলে লিখলাম 2 স্কয়ার। আর এখানে 2 স্কয়ার সমান b। তাহলে আমরা বলতে পারি x স্কয়ার a অর্থাৎ a স্কয়ার মাইনাস 2 ইন্টু a b প্লাস b স্কয়ার, যা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাই আমরা লিখলাম x মাইনাস 2 হোল স্কয়ার। x মাইনাস 2 হোল স্কয়ার সমান, তাহলে এই বীজগাণিতিক রাশির উৎপাদক হলো x মাইনাস 2 কমা x মাইনাস 2 এই দুটি। এখন আমরা বীজগাণিতিক রাশির গসাগু এবং লসাগু শিখব। তার আগে আমাদের অ্যাপ থেকে এর সারসংক্ষেপ দেখে নেই। বীজগাণিতিক রাশিমালার গসাগু: 2 বা ততোধিক বীজগাণিতিক রাশি অপর কোনো রাশি দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হলে সেই রাশিটিকে ওই 2 বা ততোধিক বীজগাণিতিক রাশির সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক বলে। একটু আগে আমরা কিভাবে উৎপাদক নির্ণয় করতে হয় শিখেছি। 2 বা ততোধিক রাশির মধ্যে যতগুলো সাধারণ মৌলিক গুণনীয়ক থাকে তাদের গুণফলকে রাশিগুলোর গসাগু বলে। এর একটি উদাহরণ দেখলে তোমরা এই ব্যাখ্যাটি বুঝতে পারবে। যেমন ধরো তিনটে বীজগাণিতিক রাশি x, y, z, 5x আর 3xp। এই রাশি তিনটির আলাদা আলাদা প্রথমে উৎপাদক নির্ণয় করব। x, y, z এর উৎপাদক তিনটি হলো x, y, z। 5x এর উৎপাদক হলো 5 ইন্টু x আর 3xp এর উৎপাদক হলো 3 ইন্টু x ইন্টু p। এখন আমরা দেখব এই তিনটি রাশির উৎপাদকগুলোর মধ্যে কি কি কমন আছে, যা তিনটি রাশিতে সাধারণ। আমি দেখতে পাচ্ছি x এই রাশিতে আছে, এই রাশিতেও আছে এবং এই রাশিতে আছে। তাহলে আমরা x কমন নিলাম। তারপর আর কিছু কি সাধারণ পাওয়া যায়, যেমন y আর কোথাও নেই, z কোথাও নেই। একইভাবে 5, 3p এই কোনোটি অন্য কোনো রাশিতে উপস্থিত নেই বা সাধারণ নেই। তাহলে আমরা বলতে পারি এই রাশি তিনটির গসাগু হবে x। এখানে যদি অন্য কোনো সংখ্যা বা রাশি কমন নেওয়া যেত বা সাধারণ থাকতো তা এখানে গুণ হতো আর সেই গুণফলই হতো গসাগু। তাহলে আমরা রাশি তিনটির গসাগু পেলাম x, যা ছিল তিনটি রাশির উৎপাদকের মধ্যে সাধারণ।
লসাগুর ক্ষেত্রে হয় একই নিয়মে প্রথমে যা যা সাধারণ তা লিখতে হয়। যেমন এই তিনটি রাশিতে আছে x, তাই x লিখব। লসাগুর ক্ষেত্রে কমন নেওয়ার পরও যা বাকি থাকে তাও গুণ হয়, তাহলে এখানে y আর z ও গুণ হবে। তার পরের রাশি থেকে 5 গুণ হবে, তার পরের রাশি থেকে 3 আর p গুণ হবে। সুতরাং লসাগু হবে 15x y z p। তাহলে নিশ্চয়ই গসাগু আর লসাগু নির্ণয় কিভাবে করতে হয় তা বুঝতে পেরেছো। আমাদের মেধাবী সুপারনোভা অ্যাপে আরও কিছু ভিডিও আছে কিভাবে লসাগু আর গসাগু নির্ণয় করতে হয় তার ব্যাখ্যা করা। এবার আমরা বইয়ের কয়েকটি অনুশীলনী সমাধান দেখাবো। গসাগু থেকে যে কোনো একটি গসাগু নির্ণয় করে দেখাই, বাকিগুলো তোমরা অবশ্যই নিজে চেষ্টা করবে। এখান থেকে আমি এই 8 নাম্বারটা করে দেখাচ্ছি। এখানে তিনটে রাশি আছে a ইন্টু a প্লাস বি, a ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর a স্কোয়ার ইন্টু a মাইনাস বি। প্রথম রাশি a ইন্টু a প্লাস বি, দ্বিতীয় রাশি a ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে ভেঙে লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কারণ আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই আমরা এখানে সূত্র ভেঙে লিখেছি। তারপরে রাশির a স্কোয়ারকে আমরা ভেঙে লিখলাম a ইন্টু a আর a মাইনাস বি বসে যাবে। এখন আমরা এই তিনটি রাশির মৌলিক উৎপাদক থেকে সাধারণ উৎপাদক চিহ্নিত করব। প্রথম রাশিতে a আছে, দ্বিতীয় রাশিতেও একটি a আছে এবং তৃতীয় রাশিতেও একটি a আছে, তাহলে একটি a সাধারণ বা কমন নেওয়া যাচ্ছে। তারপরে প্রথম রাশিতে a প্লাস বি আছে, দ্বিতীয় রাশিতেও a প্লাস বি আছে, কিন্তু তৃতীয় রাশিতে নেই, তাই এই রাশিটি নেওয়া যাবে না। একইভাবে a মাইনাস বি প্রথম রাশিতে নেই, তাই এটাও নেওয়া যাবে না। তাহলে শুধুমাত্র কমন নেওয়া গেছে বা সাধারণ আছে a, তাই এর গসাগু হবে a। এটাই অ্যান্সার। তাহলে তোমরা কি বুঝতে পারলে? প্রথমে রাশিগুলোর উৎপাদক নির্ণয় করতে হয়, তার আগে যদি সূত্রে ভাঙা যায় বা যেভাবে সহজ হয় সেভাবে ভেঙে নিতে হয়, তারপর কমন নিতে হয়, আর সে কমন নেওয়ার পর তাদের গুণফল হয় গসাগু। এখন আমরা লসাগু নির্ণয় দেখব। তাহলে আমরা এই তিনটে রাশির এখন লসাগু দেখব। প্রথমেই রাশিগুলোকে ভেঙে লিখেছি, যেমন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভেঙেছি, আবার a স্কোয়ারকে ভেঙে লিখেছি a ইন্টু a। এখন এই রাশি তিনটি থেকে কি কি সাধারণ তা দেখব। শুরুতেই তিনটি রাশিতেই a কমন আছে, তাই a লিখলাম। লসাগুর ক্ষেত্রে আমি বলেছিলাম যা কমন থাকে তা লেখার পর যা যা কমন নেই তাও গুণ করতে হবে। তাহলে এখানে a প্লাস বি আর a প্লাস বি মিলে আমি একটা a প্লাস বি গুণ করলাম। এখানে a মাইনাস বি আর a মাইনাস বি আমি এখানে কমন নিয়ে গুণ করলাম। তারপর আর বাকি থাকে a সমান সমান হয় a আর a মিলে a স্কয়ার ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটাই এই অঙ্কের অ্যান্সার। বইয়ের অনুশীলনী থেকে তোমাদের এই অঙ্কেরও সমাধান দেখিয়ে দিয়েছি। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আজকের এই দুটি অধ্যায়, অধ্যায় 8 এবং অধ্যায় 9 নিয়ে তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক পেজে মেসেজ পাঠাতে পারো, অথবা আমাদের হটলাইন নম্বরে কল করলেই এর সমাধান তোমরা পেয়ে যাবে। আর আজকের টপিক রিলেটেড সবগুলো ভিডিও তোমরা আমাদের মেধাবী সুপারনোভা অ্যাপে পেয়ে যাবে। অবশ্যই এই ক্লাস শেষের পর দেখে নিবে।